আমার ভিউয়ার্সরা কিন্তু আমাকে নিয়ে খুব চিন্তিত। দেখেও ভালো লাগে যে তারা কতটা আমার প্রতি কনসেন্ট্রেট করে। তাদের বক্তব্য যে আমি বোতলকে নিয়ে বলতে গিয়ে ম্যান্ডিকে না চেটে ফেলি। ম্যান্ডির দিকটায় না আমি বেশি ঢলে পড়ি, এরকম একটা ভাবনা চিন্তা তাদের মধ্যে। আর তাদের বক্তব্য যে ম্যান্ডি হচ্ছে একটা জিনিস, মানে আমাকে চিনিস, আমি কি জিনিস, এরকম টাইপের। তাতে কি হবে, ম্যান্ডি কিছুদিন পরে আমার সম্বন্ধেও বাজে কথা বলতে পারে। এবার এইখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ম্যান্ডি কাদের সম্বন্ধে বাজে কথা বলতে পারে? যাদের সঙ্গে মিশেছে, তাদের সঙ্গে কথোপকথন হয়েছে, তাদের সম্বন্ধে বলতে পারে। তা আমি কি ম্যান্ডির সঙ্গে মিশেছি? মানে ম্যান্ডির সঙ্গে পার্সোনালি কি যোগাযোগ রেখে মিশেছি? না তো। ম্যান্ডির সঙ্গে কি আমার কোনো দিন কোনো কথোপকথন হয়েছে? না তো। ম্যান্ডির সঙ্গে তো আমার কোনো রকমভাবে কোনো যোগাযোগই হয়নি। মানে ইন্টারঅ্যাক্ট করতে হয় তো, তবে তো আমার সম্বন্ধে কিছু বলবে। ম্যান্ডির সঙ্গে আমার যদি কিছু হয়ে থাকে, মানে কথা হয়ে থাকে, সেগুলো যদি ও রেকর্ড করে বা কিছু করে, তবে তো এসে বলবে এই দেখো রুনাদি আমাকে এই বলেছে, এই দেখো রুনাদির সম্বন্ধে আমি এগুলো জানলাম। প্রথম কথা হচ্ছে তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হবে, তারপরে আমার কোনো পার্সোনাল কথা তার সঙ্গে বলতে হবে, বা কোনো ধরনের কোনো আলোচনা বা কথোপকথনে থাকতে হবে, তারপরে সেটা হবে। তো যাই হোক, আপনারা যে ওরিড, সেটা আমার ভালো লেগেছে, ঠিক আছে। আর আমাকে তার জন্য কনসার্ন করেছেন, সেটাও আমার বেশ লেগেছে, ঠিক আছে। কিন্তু এই যে আপনাদের মানে যেসব ধারণাগুলো হচ্ছে, সেগুলো আপনাদের ভুল নয়, কারণ আপনারা দেখেছেন প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার সঙ্গে যোগাযোগ করেছে, এবং তারপর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্বন্ধে বাজে কথা মার্কেটে চলে এসেছে, তার জন্য আপনারা এই জিনিসটা আমাকে বলেছেন। কিন্তু আগে চিন্তা করতে হবে যে ম্যান্ডির সঙ্গে আমার 1% যোগাযোগ আছে কিনা, কথোপকথন হয়েছে কিনা, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ব্লগারের সম্বন্ধে কোনো কথা ওর সঙ্গে আমার আলোচনা হয়েছে কিনা, কোনো ভাব বিনিময় হয়েছে কিনা, আমি কোনো পার্সোনাল কথা ওকে বলেছি কিনা, তবে তো হবে। কিছুই যখন হয়নি, তখন কি হবে? হ্যাঁ, এইবার কেন আপনাদের মনে হয়েছে? কারণ আপনারা দেখেছেন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ওর যোগাযোগ ছিল, এবং তারপরে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আন্টি দিদি বলার পরেও সে একটা আমাদের মেল ক্রিয়েটারের সঙ্গে তাদেরকে বেডের ব্যাপারটা বলে দিয়েছে। তো এগুলো বলতে তো মুখে ট্যাক্স লাগে না, এরকম ধরনের অভদ্র কথা ম্যান্ডি বলে দিয়েছে। তাহলে সেই জায়গা থেকে আপনারা যেটা বলেছেন বা আপনারা যেই কনসার্নটা দেখিয়েছেন আমার বিষয়ে, একদম একদম ঠিক বলেছেন। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে আমি যদি যোগাযোগ করি তবে সেগুলো পসিবল, না হলে কিন্তু নয়, ঠিক আছে। তো যাই হোক, এইবার কথায় আসি যে ম্যান্ডি আবার একটা প্রমোশনাল ভিডিও শ্যুট পেয়েছে, এবং সেটা কি একটা অলিভ অয়েল এবং একটা পাস্তা, ঠিক আছে, একই কোম্পানির দুটো জিনিস পেয়েছে, তার জন্য অলিভ অয়েল ব্যবহার করছে, দেখিয়েছে আপনাদেরকে। কিন্তু ও নিজে কিন্তু শুধুমাত্র সর্ষের তেল ব্যবহার করে, সাদা তেলও ব্যবহার করে না। ও ভিডিওতে বলেছে, কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছে যে সাদা তেল এই অসুবিধা ওই অসুবিধা, সেই জন্যে সাদা তেল ব্যবহার করে না, ডক্টর বারণ করেছে, মাখন ঘি খায় না সুগারের জন্যে, মানে স্যান্ডি সুগারের জন্য শুধুমাত্র সর্ষের তেল ইউজ করে। এবার কথাটা হচ্ছে, ও প্রমোশনাল ভিডিওতে যে অলিভ অয়েলটা সবাইকে সাজেস্ট করছে, সেটা কোনো ব্র্যান্ডেড কোম্পানি নয়, ঠিক আছে, কিন্তু সেটা কি ও নিজে ইউজ করবে? সেটা কিন্তু বড় বড় বিষয়। হ্যাঁ, প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো যখন কেউ দেয়, আমরা ভাবি তারা হয়তো ইউজ করে। যেমন ধরুন, কোনো আর্টিস্টকে দিয়ে লাক্সের অ্যাড দেয়, তারা কি লাক্স আদৌ ব্যবহার করে? না। কিন্তু এটা প্রমোশনাল ভিডিও শ্যুট, তো ওইটায় কিন্তু দিমাগ কাজে লাগাতে হবে যে অলিভ অয়েল খাবো, কিন্তু কোন ব্র্যান্ডের খাবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ম্যান্ডি অলিভ অয়েলের অ্যাড দিয়েছে মানে সেটা খুঁজতে চলে যাবো, সেটা কিন্তু নয়। অলিভ অয়েল যদি সেই কোম্পানির না হয়, তাহলে সেই অলিভ অয়েলের আদৌ অলিভ অয়েল কি অন্য কি, সেটা বোঝা কিন্তু বড় দায়। যাই হোক, এটা গেল। এইবার একটা কমেন্ট এসেছে ম্যান্ডির ওখানে, যে বোতল বলছে তুমি অনুপমকে মাইগ্গা ব্যাটা বলেছ, ঠিক আছে, এবং সেইটা বলার পরে সেখানে ম্যান্ডি লিখেছে যে ব্রেন ওয়াশ হয়েছিল আমার। কথাটা হচ্ছে, এই মাইগ্গা ব্যাটা কথাটার মানেটা কি? আমরা জানি যে একটা সময় আমাদের আর কি ভাগ ছিল, বিভাজন ছিল, যে আমরা মেয়েরা এক ধরনের কাজ করি, ছেলেরা এক ধরনের কাজ করি, এবং মেনলি মেয়েরা ফোকাসড বাড়ির কাজের, মানে হাউস হোল্ড কাজের, আর ছেলেরা ফোকাস টাকা ইনকাম করার কাজে, সে যেভাবেই হোক, ঠিক আছে। তো মেয়েদেরকে আমরা জানতাম বিয়ের পর বিবাহিত জীবনে বেশিরভাগ ক্ষেত্রে তারা হাউস ওয়াইফ হতো, ঠিক আছে। স্পেশাল দু চারটে
মানুষের কথা বাদ দিয়ে বেশিরভাগই তাই হতো। কিন্তু এখন আর সেই জীবন নেই, লাইফস্টাইল সেটা নেই। এখন কিন্তু ছেলে মেয়ে উভয়ে কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে বাইরের কাজে, ইনকামের কাজে। আর মানে ম্যান্ডি তো এটা বলা মানে খুবই 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 ভুল, কারণ ম্যান্ডি নিজে তাহলে কি মদ্দা বেটি? কারণ ম্যান্ডি নিজে তার ঘর সংসারের টাকা ইনকাম করে, ঘর চালায়, মানে সংসার চালায়। তাহলে ও কি করে এই কথাটা বলে, তাই না? এবার এই মাইকা ব্যাটা কেন বলেছে? তার কারণ অনুপম মারুকে প্রচুর কাজে হেল্প করে, প্রচুর কাজে হেল্প করে, মানে হাউস হোল্ড কাজে হেল্প করে। বাইরের কাজ ছাড়াও সে কিন্তু বাড়িতে সেই সমান তালে কাজ করে যায়। এই জায়গাতে আমাদের ম্যান্ডির বক্তব্য যে তাহলে মারুর বর মাইকা ব্যাটা, কারণ হচ্ছে ওর বর কুটোটি নেড়ে খায় না, কোনো কাজকর্ম করে না, মানে বাড়ির কাজকর্ম করে না, সন্ধে পুজো দেয়া এগুলোও করতে পারে না। মানে 2-4 দিন ম্যান্ডি বলেছিল যে স্যান্ডি নাকি ঘর ঝাড় দিচ্ছে, ঘর মুছছে, নিজের ব্রেকফাস্ট নিজে তৈরি করছে, এসব অনেক কথা বলেছিল। কিন্তু সেগুলো কতটা ঢপচপ সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ কি বলতো, আমরা সেগুলো দেখিনি যে স্যান্ডি ঘর মুছছে, স্যান্ডি ঘর ঝাড় দিচ্ছে, স্যান্ডি নিজের ব্রেকফাস্ট নিজে বানিয়ে নিচ্ছে। যতক্ষণ না দেখাবে ততক্ষণ তো আমরা বিশ্বাস করব না। কিন্তু এগুলো কেন বলতো? উচ্চ আসনে বসানোর জন্য। যাই হোক, কোনো ছেলে যদি বাড়ির কোনো কাজকর্ম করে তাহলেই সে মাইজ্ঞা হয়ে যায়, এটা কি কথা? তার মানে মাইজ্ঞা মানে কি? মেয়েলি ছেলে আর কি, যারা তাদেরকে বলে। প্রত্যেকটা ছেলের উচিত বাড়ির কাজকর্ম শেখা। যাদের ফ্যামিলির মেয়েরা ছেলেদেরকে এই তুয়ো করে রাখে, অ্যাকচুয়ালি তাদেরকে বিপদের সম্মুখীন করে। কারণ এখন যেভাবে সারভাইভ করবার জন্য মানুষকে একটা জায়গা ছেড়ে আর একটা জায়গায় যেতে হচ্ছে, তো সেইখানে কি বউ বা মা কেউ কি তার সঙ্গে যাবে না? তো তাহলে সেক্ষেত্রে তাকে নিজের কাজ নিজেকে করতে হয়। তাই নিজের কাজ নিজে করাটাতে এনজয় করা জানতে হয়, ঠিক আছে? তো ছেলেরা যদি বাড়ির কাজে হেল্প না করে, তাহলে মেয়েরা কেন ছেলেদেরকে বাড়ির বাইরের কাজে সাপোর্ট করবে? এটা বলুন তো। তাহলে একটা মেয়ে যদি একটা ছেলেকে সংসার চালানোর জন্য সমান তালে সাপোর্ট করে, তাহলে একটা ছেলে কেন একটা মেয়েকে বাড়ির কাজে হেল্প করতে পারবে না? তাহলে এই ধারণাটা ভুল। তাহলে এই যে ম্যান্ডি যেটা বলেছিল একেবারে অনৈতিক কথা, কারণ এইভাবে কোনো কথা বলা যায় না। অনুপম যেটা করেছিল সেটাকে অবশ্যই হ্যাটসঅ্যাপ করতে হবে। অনুপম যেভাবে মারিয়াকে হেল্প করে সেগুলোকে সবসময় সাপোর্ট করা উচিত। এরকমই হওয়া উচিত ছেলেদের, যে মেয়েটা যদি ইনকাম করতে পারে সংসারের জন্য, তাহলে আমি ছেলে হয়ে বাইরের কাজ এবং ঘরের কাজ দুটো সমান তালে করব। এতে কেউ কোনো দিন ছোটো হয়ে যায় না, আর মাইকা ব্যাটাও হয়ে যায় না, ঠিক আছে? তো ম্যান্ডির এই কথা বলাটা খুব ভুলভাল। কিন্তু ম্যান্ডি এখানে উত্তর দিয়েছে আমার ব্রেন ওয়াশ হয়েছিল। কে ব্রেন ওয়াশ করেছিল? আর কেনই বা সেই ব্রেন ওয়াশে ও ব্রেন ওয়াশ করে ফেলেছিল নিজের? কে করেছিল ব্রেন ওয়াশটা? সেটা তো লেখেনি ম্যান্ডি যে কে ব্রেন ওয়াশ করেছে, কে বলেছে অনুপমের কথা যে ও মাইকা ব্যাটা, কে বলেছে? কারণ ওর সঙ্গে তখন আমরা জানি ওর 3 দিদি আর এক বোন ছিল, ঠিক আছে? নুপুর 2 বোন ছিল, আর ছদ্দি মেইদি আর বদ্দি ছিল। হ্যাঁ, তো তাদের মধ্যে কে ব্রেন ওয়াশ করেছিল আর কেনই বা করেছিল? তার হিডেন ইন্টারেস্টটা কী ছিল? কিসের জন্য ওকে মাইকা ব্যাটা বলেছিল? মানে কাউকে কারোর পছন্দ হতে নাই পারে, তার মানেই তাকে সে মাইকা ব্যাটা বলতে পারে? হ্যাঁ, কারণ নিজেদের বোনেরা সেইভাবে তাদেরকে তাদের বাড়ির কাজে হেল্প করে না, তার জন্য অন্য কেউ যদি হেল্প করে তাহলে সেইটা জেলাস ফিল করে, আর তখনই তারা ওই ছেলেগুলোকে মাইকা ব্যাটা বলে। ঠিক আছে, বোঝাতে পারলাম তো? চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। এবার আমার একটা কথা হচ্ছে, ম্যান্ডি বলছে সকালবেলা উঠলেই আমার মুখটা ওরকম ভোঁদার মতো হয়ে থাকে, আমার মুড অফ হয়ে থাকে। কেন কেন? যদি ঠিকঠাক ঘুম হয়, ঠিকঠাক স্মুথলি ঘুম হয়ে আমরা সকালবেলা উঠি, তাহলে আমাদের মুড ফ্রেশ হওয়ার কথা। আমরা ঘুমাই তো এই জন্য যে আমাদের সারাদিন যতই কাজ করি, পরিশ্রম করি, তারপরে আমরা ঘুমালে আমাদের একেবারে ঘুমটা যদি ঠিকঠাক হয়, তাহলে আমাদের এবারে মাইন্ড ফ্রেশ, আমরা সকালবেলা থেকে ভাগ করতে পারবো। তাহলে কে ভাই নাকি তার ঘুম থেকে উঠে নাকি তার মুখটা নাকি তাবলা মুখ হয়ে যায়, তার ভালো লাগে না, তার মুডই তৈরি হয় না, এ আবার কি ধরনের কথা? মানে আমি যতদূর জানি নর্মাল যারা,
তাদের তো এরকমই ব্যাপার যে ঘুম থেকে উঠবো চাকদে ফাটতে মুড, একেবারে এনার্জেটিক মুড এবং এনার্জি নিয়ে কাজ করতে লেগে যাব। কিন্তু ম্যান্ডু সেটা হয় না। কিন্তু এর পিছনের রিজনটা কি? প্রথম কথা হচ্ছে ম্যান্ডি তো এক্সেপশনাল, ঠিক আছে? যা যা নর্মাল হয় তার ঠিক উল্টোটা ম্যান্ডির জন্য প্রযোজ্য, ঠিক আছে? 2 নম্বর কথা হচ্ছে ম্যান্ডির তো হবেই। সারা রাত ধরে যদি কেউ টিভি দেখে, সারাক্ষণ যদি মানে সন্ধ্যে থেকে রাত্রির পর্যন্ত কেউ টিভি দেখে সময়টা ওয়েস্ট করে, টাইম পাস করে, তাহলে তার এনার্জি লেভেল 0 হয়ে যাবে। তারপরে ঘুমের পর তার ওই ফ্রাস্ট্রেশন কাজ করতে থাকবে, ঠিক আছে? আর তোমরা দেখেছো কীভাবে ম্যান্ডি অ্যাডিক্টেড টিভি এবং মোবাইলে তো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে, বাদই দাও। তার সঙ্গে সঙ্গে আবার টাইম পাস করার জন্য ও মুভি দেখে। হ্যাঁ, মুভি আমরাও দেখি, সিরিজ আমরাও দেখি, কিন্তু ও যখন দেখে মানে সেই সারাক্ষণ দেখতে থাকে। একই সঙ্গে যদি 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ধরে কেউ মুভি দেখে, তারপর স্বাভাবিক তার ব্রেন মানে ঠিকঠাক কাজ করতে পারে না। তারপরে ঘুমের পরেও তার সাউন্ড স্লিপ ঘুম হয় না, আর তারপরেই সকালবেলা ঘুম থেকে ওঠা মুড অফ হয়ে যায়। হ্যাঁ, যে আবার সেই বস্তা পচা জীবন, এটার জন্যই মুড অফ হয়, ঠিক আছে? এবার একটা কথা বারবার বলছে ম্যান্ডি যে সকালবেলা আমি সেই কালকে যে নাইটিটা পরেছিলাম সেইটা পরেছি, কারণ এটা পরে আবার ধুয়ে দেবো যখন স্নান করব তখন, কারণ রাত্রিবেলা আমি জামাকাপড় ছেড়ে সেই স্লিপলেস নাইটিটা পরেছিলাম। এবার কেন এটা ম্যান্ডিকে বলতে হচ্ছে বারবার? কারণ ওই ম্যান্ডির ওই জামাকাপড়, বাসি জামাকাপড় ছাড়া নিয়ে লোকে প্রশ্ন প্রচুর তোলে, আর তার জন্যই ম্যান্ডিকে বলতে হচ্ছে। এবার আমরা সেটাও দেখতে পাচ্ছি না যে নাইটি পরে শুয়েছে আমাদের ম্যান্ডি, এবং সেটাকে যে বের করে দিয়েছে আবার নতুন করে এটা পড়েছে, এইসব জিনিস তারও ম্যান্ডি দেখায়নি। তার জন্য ম্যান্ডির এই কথাটা বিশ্বাস হচ্ছে না। বেশিরভাগ লোক জানে যে ম্যান্ডি অত কিছু বাচ্চাবুচ্চি করে না, তার জন্য ম্যান্ডি যে বাসি কাপড় পরেই আবার চলতে পারে এটা স্বাভাবিক। এবার সন্ধ্যেবেলা তারা নাইটিটা দেখেছিল, আবার সকালবেলা থেকে দেখছে যে সেই নাইটিটা পরেই ঘুরঘুর করছে। তাহলে এই প্রশ্নটা আসবে যে সন্ধ্যেবেলা যে নাইটিটা তোমাকে দেখলাম তুমি সেটা পরে তোমার কাজকর্ম করছিলে, আবার সকালবেলা উঠেও দেখছি সেই নাইটি পরেই ঘুরঘুর করছো। তার জন্য ওকে আবার ভেঙে খুলে বলতে হলো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে নিজের কাছে, হাইজিনটা নিজের কাছে। আমি যদি মনে করি বাসি নাইটি পরেই সারাদিন কাটিয়ে দেবো, তাহলে সেটা আমার ব্যাপার, ঠিক আছে? এবার কে কী বললো সেটার থেকেও বড় কথা আমি কি হাইজিনটা মেনটেন করছি সেটা বড় কথা। এবার তুমি যদি জানো যে হ্যাঁ সত্যি আমি হাইজিনটা মেনটেন করছি, আমি রাত্রিবেলা একটা নাইটি পরে শুয়েছিলাম, আর যেটা সন্ধ্যেবেলা পরেছিলাম সেটাই আবার সকালবেলা উঠে পরে নিয়েছি, কারণ ছাড়ার জন্য পরবো। তবে আমার যতদূর মনে হয় একবার একটা নাইটি ছেড়ে দিলে সেই নাইটিটা আবার মানে গলানো একটা টেরিফিক ব্যাপার। মানে ধরো আমি এখন সন্ধ্যেবেলা একটা নাইটি পরে আছি, ধরো এই নাইটিটা পরে আছি, এইবার এই নাইটিটা আমি ছেড়ে রেখে দেবো, আবার রাত্রিবেলা একটা নাইটি পরবো, সেটা আবার বাসি হয়ে গেলে ছেড়ে দিলাম, দিয়ে তারপরে আবার এই নাইটিটা আর গলাবো? কখনোই না। এই নাইটিটা ছেড়ে দেবো মানে ছেড়ে দেবো, ঠিক আছে? আবার নতুন করে আমি রাত্রিবেলা শোয়ার জন্য একটা নাইটি পরবো, ঠিক আছে, এবং আবার পরের দিন সকালবেলা আমি আবার একটা নাইটি পরবো। এই যে বাসি ছাড়া নাইটিটা আমি সকালবেলা আবার গলাতে পারবো? আমার ইচ্ছে করবে, গিন করবে, কিন্তু ম্যান্ডির হয় না সেটা। তো যাই হোক, এটা গেল। এরপর হলো যে ম্যান্ডির মেয়ের জামা আয়রন নিয়ে প্রচুর কমেন্ট এসছে যে ম্যান্ডি মানে মেয়েটার জামাটা একবার আয়রনও করে দেয় না, মানে স্কার্ট বা ব্লাউজ কোনো আয়রন করে না, ওই অবস্থায় চলে যায়। হ্যাঁ, ম্যান্ডির ইচ্ছে যে তার মেয়ে ব্রিলিয়ান্ট হোক, স্কলার হোক, একেবারে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হোক, অথচ ম্যান্ডি কিন্তু কোনো পরিশ্রম মেয়ের জন্য করবে না, ঠিক আছে? না তার ড্রেস ঠিকমতো করে কাচাকুচি করে সুন্দর করে আয়রন করবে, না পরিপাটি করে তাকে প্রেজেন্টেবল করে পাঠাবে। ম্যান্ডির মেয়ের মতো করেই চলবে, ঠিক আছে? অথচ ম্যান্ডির এক্সপেকটেশন হাই যে আমার মেয়ে কিন্তু এই হবে। একটা জিনিস ম্যান্ডির হয়তো উপলব্ধি নেই বা ফিল করতে পারে না, সেটা হচ্ছে যে একটা সন্তান ঠিক জায়গায় সারভাইভ করার জন্য বাবা মার যে কি কঠোর পরিশ্রম থাকে, কি স্ট্রাগল থাকে, সেটা কিন্তু ম্যান্ডি উপলব্ধি করতে পারে না। ম্যান্ডি নিজে কিন্তু প্যাম্পার্ড চাইল্ড, এবং তোমরা জানো যে ওর মা বাবার ঝগড়াঝাটি অশান্তি দেখেই কিন্তু মানুষ হয়েছে, তাই তার মনের মধ্যে ওইগুলোই চলে, ঠিক আছে? আলাদা করে ম্যান্ডির জন্য যে কনসেন্ট্রেট করা সেটা কিন্তু ম্যান্ডির মা করতে পারেনি, আর ম্যান্ডির বাবা ম্যান্ডিকে প্যাম্পার্ড করেছে আর নানা রকম মাংস খাইয়ে বড় করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এত উচ্চাকাঙ্ক্ষা ভালো না, ঠিক আছে? উচ্চাসা হওয়া উচিত ততটাই যতটা আমার গণ্ডি, ঠিক আছে? আমি মেয়ের জন্য কিছুই এফোর্ট দেবো না, না তার স্কুল ড্রেসটাও ভালো করে আয়রন করে সুন্দর করে প্রেজেন্ট করে
পাঠাবো, না তো তাকে ঠিকমতো পড়তে বসাবো, না তো তার পড়ার ব্যাপারে বেশি নজর দেবো। শুধুমাত্র ওই আঁকার দিদিমণি, নাচের দিদিমণি, পড়ার দিদিমণি, কম্পিউটার ক্লাস, কম্পিউটার কিনে দেবো আর মেয়ে ভালো হয়ে যাবে। এই যে বলছিল যে ও কম্পিউটার শিখছে, এর কিছুদিন পরেই কম্পিউটার লাগে, একে বলে তোমাদেরকে যে কম্পিউটার শিখলেই সঙ্গে সঙ্গে কম্পিউটার কিনে দিতে হয়? কে বলে? হ্যাঁ, বাড়িতে একটা কম্পিউটার থাকলেই হলো, কিন্তু কম্পিউটার এক্ষুনি শিখছে এক্ষুনি কিনে দিতে হবে, কে বলে এইসব কথা? মানে আরে নেই লম্বে আছে বলে না, ওদের হচ্ছে তাই। বাচ্চা মানুষ সবে সবে কম্পিউটার শিখছে, এক্ষুনি ওকে কম্পিউটার কেনা দেওয়ার বয়স হয়নি, অন্তত 6-7-এ উঠুক, তারপর না কম্পিউটারে কিনে দেওয়া যেতে পারে, তাই না? তো যাই হোক, ভাবে যে সমস্ত কিছু জিনিস যদি বাড়িতে থাকে, গ্যাজেট ফ্যাজেট হ্যানা ত্যানা এসব থাকে, তাহলেই মেয়ে পড়াশোনায় ভালো হয়ে যাবে। না 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 না, পড়াশোনায় মেয়ে ভালো হওয়ার জন্য বাবা মার স্যাক্রিফাইস দরকার, বাবা মার পরিশ্রম দরকার, বাবা মার তপস্যা দরকার। এবার তোমরা বলতে পারো যে অনেকের বাড়িতে সেরকম বাবা মার নেই, তারপরেও হয়েছে। হ্যাঁ, সেই সব ছেলেমেয়েরা আবার আলাদা, তাদের লেজ দেখলেই বোঝা যায় তারা কত কি হবে। কারণ কি বলো তো, তারা একদম এক্সেপশনাল, ঠিক আছে? তারা যারা হাটকে, তাদের মানে জীবনটা কঠিন যুদ্ধের মধ্যে থেকে তারা পরিশ্রম করে সাকসেস হয়, ঠিক আছে? তো তোমরা কজন কোটা ফ্যাক্টরি দেখেছো? আমি জানি না, আমি দেখেছিলাম কোটা ফ্যাক্টরি, যেখানে আইআইটির জন্য প্রিপারেশন করা হয়। তো সেখানে ভালো ভালো ঘরের ভালো ভালো পয়সাওয়ালা লোকজনরা তাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করে, কিন্তু এক্সেপশনাল 2-4 জন থাকে যাদের বাবা মারা হচ্ছে খেতি করে তাদেরকে মানুষ করছে, এবং তাদের নিজেদের জমি বিক্রি করে তাদের ফিস দিয়ে তাদের আইআইটিতে পড়াচ্ছে, এবং তারপরে তারা সাকসেস হচ্ছে। এক্সেপশনাল আছে, সব জায়গায় আছে, কিন্তু তার মানে এই নয় আমরা ধরে নেবো আমাদের বাচ্চারা এক্সেপশনাল হবে, হলে তো ভালোই কথা। তো ম্যান্ডির যে ইচ্ছে বা উচ্চাসা বা আকাঙ্ক্ষা যে আমার মেয়ে এই হবে, ওই হবে, সেই হবে, তার জন্য ম্যান্ডিকে যে পরিশ্রমটা করতে হবে সেটাই কিন্তু লবণাঙ্কা, সেটা কিন্তু ম্যান্ডি করবে না, তাই না? তো এই যে যারা বলো ম্যান্ডি কেন এটা করে দেয় না, আয়রন করে দেয় না, তারা তো বেকার বলো, কারণ ম্যান্ডি এগুলো করবে না, ম্যান্ডির মতো করে চলবে। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যান্ডি দেখলাম ওর মেয়ে নাকি বাটি চচ্চড়ি আলু তরকারি খেতে খুব ভালোবাসে, আলু ভাজা আলুর তরকারি খায়, কিন্তু আলু ভাতে খেতে ভালোবাসে না, ওই কখনো কখনো শুধু নুন তেল দিয়ে মেখে মেখে দিলে খায়। তো সেখানে বাটি চচ্চড়ি করেছে আর ডিম সিদ্ধ দিয়েছে, সেটা খেয়ে যাবে, তো খাক, সেটা অসুবিধে নেই। বলছে এটা ব্রেকফাস্ট। আরে 11টার সময় স্কুলে যাচ্ছে, তখন ব্রেকফাস্ট? তো যাই হোক, ম্যান্ডির মেয়ে 3বার ভাত খেয়েছে, মানে সকালে একবার ভাত, বিকালে একবার ভাত, আবার রাতেও ভাত, ঠিক আছে? মানে ওদের সিস্টেমটা আমি শুধু ভাবি, মানে কোনো অন্য কোনো ব্যাপার নেই, যেহেতু স্কুলে গেলে ভাত খেতে হবে তাই স্কুলে গেলে ভাত, ঠিক আছে? তাহলে বিকালে এসে আবার ভাত, ঠিক আছে? কেন মাছ ফাছ হয়েছে তখন, তারপরে মাছ দিয়ে ভাত। আচ্ছা, তারপরে আর রাত্রিবেলা আবার ভাত, রুটি বা অন্য কিছু করে দেওয়া যায় না? তো যাই হোক, সেটা দেখলাম 3 বেলা করে ভাত, 3 বেলা করে ভাত, এবং জনিকে যেহেতু ভাত খাওয়াতে বারণ করেছে ডাক্তার, তো মাথায় আকাশ ভেঙে পড়েছে ম্যান্ডির, কারণ ভাত খাবে না আমাদের বাচ্চাটা, ভাত খেতে ভালোবাসে, তার সঙ্গে একটু মাছ খেতে ভালোবাসে, ডিম খেতে ভালোবাসে, ডিম সিদ্ধ, ডিম ভুজিয়া, ডিমের হচ্ছে তোমার কি যেন বলে, ডিমের ভুজিয়া, ডিমের সিদ্ধ, মাছ, মাংস, রুই মাছ খেতে ভালোবাসে। শোনো, আমাদের যে পোষ্যগুলো আছে তারা তো যাতে কুকুর, তো তারা তো সবসময় যতই ওদের পেট ভরা থাক, যা তোমরা খাবে তখনই ওদের জিভ দিয়ে টস টস করে জল বেরোয়, তারা খেতে ইচ্ছা করে। তা বলে কি সব জিনিস দেওয়া যায়? দেওয়া যায় না তো, তাই না? তাহলে এবার ওরা তো, ওদের একটা ঝাল কষা মাংস দিয়ে দাও, হেভি খেতে ভালোবাসবে, ঠিক আছে? মাছের ঝোল সুন্দর করে করে দাও, খেতে ভালোবাসে, যা দেবে ওদের খেতে ভালোবাসে। এক একটা ব্রিডের কুকুর আমি জানি না, তবে এমনি কুকুর তো দেখি সবই খেতে ভালোবাসে। তাহলে সব কি তাদের দেওয়া যাবে না? তো তাহলে এই যে বোকা বোকা কথাটা, যে ডাক্তার বলেছে ডাক্তারের মতো করে চলতে হবে, তার জন্য কিন্তু ও তো খেতে ভালোবাসে। তুমি জানো ওর লিভারের ফাংশন খারাপ, কিডনির ফাংশন খারাপ, তাকে ডিমের ভুজিয়া দিচ্ছ তুমি, তেল দেয়া, ভাবা যায়? ও তো খেতে ভালোবাসবেই। তারপরে তুমি যে বলো যে ওর জন্য প্রতিদিন চিকেন সিদ্ধ স্যান্ডি করে, সেটা যে কত ডাহা মিথ্যা কথা, সেটা তুমি নিজেই প্রমাণ করে দিলে। কারণ তুমি বললে যে ও ডিম খেতে ভালোবাসে, ডিমের ভুজিয়া খেতে ভালোবাসে, তার মানে চিকেনটা প্রতিদিন হয় না, তার জন্য তোমাকে ডিমের ভুজিয়া, ডিম সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে দিতে হয়। আচ্ছা গেল, তার মানে স্যান্ডি চিকেন সিদ্ধ করে না। আচ্ছা, তারপরে তুমি বলে রুই মাছ খেতে ভালোবাসে, তারপরে রুই মাছটা কি তুমি ওর জন্য আলাদা করে সিদ্ধ করেছো? না তো, আমি যা দেখেছি তুমি সব কটা রুই মাছ ভেজে নিয়েছো, ভেজে নিয়ে তরকারি করেছো, তার মানে ওই তরকারির মাছটা নিয়ে ওকে দিয়ে দেবে। তাহলে এই যে নাটকগুলো দেখাও যে স্যান্ডি প্রতিদিন ওর জন্য চিকেন সিদ্ধ করে, মেটে আর চিকেন সিদ্ধ করে, মেটু 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 চিকেন সিদ্ধ করে, ওটা স্যান্ডির কাজ, এটা তো পুরো ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা।
স্যান্ডি প্রতিদিন চিকেন সিদ্ধ করে না, তখন শরীর খারাপ ছিল, অসুস্থ ছিল বলে সবাই বলছিল বলে ভিউয়ার্সদের বলার চোটে তোমরা ওই 2-4 দিন দেখিয়েছিলে। আগে কি করতে বলতে পারবো না, বাট আমি যবে থেকে তোমাদের এই ভিডিও জনির জন্য যে ব্যাপারগুলো দেখি তখন থেকে দেখেছি এইগুলো ডাহা মিথ্যা কথা। তুমি তোমাদের মাছের যা রান্না হতো, তোমাদের যা চিকেন রান্না হতো সেগুলোই ওকে দিয়ে দিতে, আর তার জন্যই বলেছো রুই মাছ খেতে ভালোবাসে তাই রুই মাছ দিয়ে। তুমি কি রুই মাছ ওর জন্য আলাদা করে সিদ্ধ করেছো? দেখিনি তো যে সবজি দিয়ে তুমি রুই মাছ ওকে সিদ্ধ করে দিয়েছো। হ্যাঁ, মাছ দেয়াই যায় সিদ্ধ করে, তো তুমি তোমাদের ঝোলের মাছটা নিয়ে তুলে মাখিয়ে দিতে, ঠিক আছে? তুমি তোমাদের চিকেন নিয়ে ওকে মাখিয়ে দিতে। তুমি তোমাদের হচ্ছে যখন তোমাদের এই জিনিসগুলো থাকতো না বা তোমাদের অন্য কোনো রান্না হয়েছে, তুমি ওর জন্য ওই যে পেডিগ্রির যে চিকেনের আছে ওর দিয়ে ভাত মেখে দিতে। অ্যাকচুয়ালি জনির জন্য তোমরা আলাদা করে কোনো দিন কোনো কিছুই রান্না করনি, ঠিক আছে? আগে কি করেছো বলতে পারবো না, তবে আমি যবে থেকে দেখেছি রান্না করনি। এই ভেরি রিসেন্ট যেটা আমরা দেখেছি সবাই বলার পর তোমরা ওই চিকেন সিদ্ধ করেছো, এবং তুমি এটা বলেছো যে এই চিকেন সিদ্ধর পার্টটা তোমার বর রেখেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোথাও দেখিনি যে স্যান্ডি চিকেন সিদ্ধ বসাচ্ছে, বা তুমি দেখিয়েছো যে এই যে জনির চিকেন সিদ্ধ রয়েছে, এই ভেরি রিসেন্ট ছাড়া। আর তোমার কথাতেই তো ধরা পড়ে গেল যে তুমি মিথ্যা কথা বলছো, কারণ তুমি বলেছো ডিমের ভুজিয়া, ডিম সিদ্ধ, মাছ খেতে ভালোবাসে, তারপরে এসব খেতে ভালোবাসে, চিকেন খেতে ভালোবাসে, ওই দিলেও খেয়ে নেয় তার জন্য। কিন্তু তোমাকে তো রান্না করতে দেখা যায়নি সেগুলো। মাছ তো ভালোবাসে, কিন্তু তুমি কি করেছো, পেঁয়াজ টমেটো দিয়ে কষিয়ে যে মাছের ঝোল করেছো ওই মাছই ওকে দেবে, তুমি এই প্ল্যানটা করেছিলে। যাই হোক, এবার তুমি ভাত খাবে না বলে ভেঙে পড়েছো, কেননা অ্যাকচুয়ালি তুমি জানো তোমাদেরই পাত থেকে মানে তোমাদেরই হাঁড়ি থেকে ভাত নিয়ে আর তোমাদেরই তরকারি দিয়ে ওকে মাখিয়ে নিতে, আলাদা করে কিছু ভাবনা চিন্তা ওর জন্য ছিল না। এইবারে যেহেতু ওর শরীর খারাপ হয়েছে, অসুস্থ হয়েছে, এবং ভিউয়ার্সরা তোমাকে বারবার করে বলেছে, তার জন্য ওই তোমার মেটু কাহিনী, তোমার মাংসের কাহিনী এসেছিল। এইবার যেটাই হোক, এখন তোমাকে বলা হয়েছে যে ডাক্তার বলেছে যে না, ওকে ভাতই দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি কুকুরদের তো ভাত দেওয়া যায় না, অ্যাকচুয়ালি কুকুরদের প্রোটিন জিনিস দিতে হয়, ঠিক আছে? ভাত দেওয়া যায় না। এগুলো আমরাই এইসবগুলো করি, আমাদের বাড়িতে পোষ্য রাখি। আরে যারা নর্মালি মানে নিজেরাও ভাত খায় না, ফিগার কনসাস, নিজেরাও তাদের হেলথ কনসাস, তারা নিজেরাও খায় না আর পোষ্যকেও দেয় না। পোষ্যর জন্য এই সব জিনিসপত্র ডাক্তার যেগুলো সাজেস্ট করে সেগুলোই দেয়। অনেকেই আমাকে এসে লেখে যে আমার পোষ্য ভাত খায় না, কোনোদিনই দিইনি। এমনকি আমার এক বোন আর কি কমেন্ট করে, মধু, সে লিখেছে 11 বছরের তার পোষ্য, তাকে কোনোদিনই ভাত দেয়নি। তাহলে বুঝেছো? তাহলে তুমি যে আহারে উড়ে করছো এটা বেকার, কারণ পোষ্যদের অ্যাকচুয়াল ভাতেতে কিছু হয় না, মানে ভাত খেয়ে ওদের কোনো লাভ হয় না। বুঝেছো? কার্বোহাইড্রেট ওদের কোনো কাজে লাগে না, ওদের প্রোটিন দরকার, মাছ মাংস ডিম এসবগুলো দরকার। কিন্তু যেহেতু তোমার ডগের এখন লিভার ফাংশন খারাপ এবং কিডনি খারাপ, তার জন্য ওকে প্রোটিন জিনিসটা দিতে বারণ করেছে, ঠিক আছে? আর তার জন্যই ওকে ওই জিনিসটা মানে অ্যাডভাইস করেছে। এবার তোমার খারাপ লাগছে, আহারে আর বাচ্চাটাকে ভাত দেওয়া যাবে না, বাচ্চাটাকে মাছ মাংসও খেতে ভালোবাসে, মাছ মাংস আমরা খেতে সবাই ভালোবাসি, আমরাও ভালোবাসি না, আমাদের তো দেওয়া যাবে না। যখন আমাদের শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বো, তখন অনেক কিছুই দেওয়া যাবে না, দেখা যাবে নল দিয়ে খাওয়াচ্ছে, তো সেটাতে তখন তোর মধ্যে আহারে চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসতো, সেটা দেওয়া গেল না, আহারে এটা খেতে ভালোবাসতে দেওয়া না, তো শরীর খারাপ হলো অনেক কিছু। এবার তুমি বলছো কেন ওকে দেখছি চনমনে ছটপটে খেলছে ঘুরছে, ও তো সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, বাইরে থেকে ওকে ওষুধ ফষুধ দিয়ে অনেকটা চনমনে করা হয়েছে, কিন্তু ভিতরে তোর পার্টসগুলো খারাপ হয়ে গেছে, তো সেইগুলো যাতে আরও ডিটোরিয়েট না করে তাই তো ডাক্তার সেগুলো সাজেস্ট করেছে। তোমার মনে হচ্ছে ও খেলছে ঘুরছে ফিরছে, তাই ও তো অবলা, ও তো বলতে পারে না যে আমার কোথায় কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছি, কি লাগছে, কষ্ট হচ্ছে। আর তাছাড়া অনেক সময় সেন্সটাও থাকে না, পশুদের অনেক সময় সেন্সটাও থাকে না যে কতটা কষ্ট হচ্ছে, ঠিক আছে? তাই জন্য তুমি বুঝতে পারছো না। এইবার চলে এলাম তোমার, এসবগুলো তো ছাড়ো, এবার চলে এলাম তুমি সন্ধ্যে থেকে একেবারে টিভি দেখতে বসেছো কি ঠুকরাকে মেরা পেয়ার। হ্যাঁ, তো সেই সিরিজটার প্রথম দিনে 19টা এপিসোড ছিল, তুমি শেষ করেছো। তারপরে 29টা এপিসোড তুমি শেষ করবে ঠিক করেছো, কিন্তু 29টা এপিসোড কী করে দেখবে একদিনে, সম্ভব নয়, তাহলে ভোর পেরিয়ে যাবে। তো সেই জন্য তুমি 12টা এপিসোড দেখছো এবং 12টার মধ্যে তুমি শেষ করে দেবে টিভি দেখা। এবার সবথেকে বড় কথা, তুমি চিন্তা করে দেখো, তুমি একজন মা যার একটা বাচ্চা আছে, যেই বাচ্চাটা শুধুমাত্র দিদিমণি আসলে পড়তে বসে, দিদিমণি চলে যায় আবার তার পড়া বন্ধ হয়ে যায়। তুমি ওই 2-4 দিন নাটক করে আমাদের পড়ানো দেখিয়েছিলে যে আমি 1 ঘন্টা করে ওকে পড়াচ্ছি, হোমওয়ার্ক করাচ্ছি, তখন পরীক্ষা ছিল বলে আর ভিউয়ার্সরা ঝাড় দিয়েছিল বলে সেই জন্য পড়াচ্ছিলে। তো আবার তোমার রুটিন অন্য হয়ে গেছে, তোমার বাচ্চা
দিদিমণি এসছে, তুমি তাকে উপরে ঘরে পাঠিয়ে দিয়েছো আর তুমি নিজে বসে আয়েশ করে টিভি দেখছো। হ্যাঁ দেখো, একটা বয়সের পর বাচ্চার পড়াশোনা নিজেই করবে, তাকে মায়ের কোলের কাছে বসে থাকতে হবে না। কিন্তু তোমার মেয়ে ছোট, তো তার সঙ্গে তুমি বড়দের মতো আচার আচরণ করছো যে তোর দিদিমণি এসছে তুই পড়তে বস, আমি আমার মতো এন্টারটেন করবো। কীরকম ভাবনা চিন্তা তোমার? মানে তুমি স্যাক্রিফাইস কিচ্ছু করবে না বাচ্চার জন্য, ঠিক আছে? শুধু ভালো ভালো ব্র্যান্ডেড খেলনা কিনে দিলাম, জন্মদিন পালন করলাম, দামি দামি জামা কাপড় কিনে দিলাম, যদিও জামা কাপড়ের রুচি আর বলেই লাভ নেই, তো কিনে দিলাম। আর বাচ্চাকে ভালো ভালো স্কুল মানে জায়গায় ভর্তি করলাম, স্কুলটা ওই বাংলা মিডিয়ামই রাখলাম, ঠিক আছে? এসবগুলো করলাম। বাংলা মিডিয়ামটা তুমি ইচ্ছা করে রেখেছো, ওটা পয়সার জন্য তুমি কিপটেমি করেছো এরকম না। বা তুমি জানো যে তুমি তো পড়াতেও পারবে না, নড়াতেও পারবে না, তুমি অত কিছু মেনটেনও করতে পারবে না, তার জন্য তুমি এমনি বাংলা স্কুলে দিয়েছো। এবার তুমি বলতে পারো বাংলা স্কুল থেকে পড়ে কি কেউ ভালো মানুষ হয় না? আরে ভাই, আমরাই বাংলা স্কুল থেকে পড়ে এসেছি, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে আক্ষেপ প্রচুর ছিল যখন আমরা দেখলাম যে আমরা যখন কলেজে উঠেছি, তো ইংলিশ মিডিয়াম থেকে যারা এসছে তারা অনেক বেশি ফরওয়ার্ড আমাদের থেকে। তখন আমাদের খারাপ লাগতো, ইনসিকিউর ফোবিয়া হতো, এবং বাড়িতে এসে বলতাম যে আমাদের তো অভাব ছিল না, তাহলে কেন আমাদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করনি? বা পরে যখন দেখেছি কাকার ছেলে মেয়েরা সব ইংলিশ মিডিয়ামে পড়েছে, তখনও এসে আক্ষেপ দেখিয়েছি যে কেন আমাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করনি। হ্যাঁ, আমরা করলে আরও ভালো হতো, আমরা ভালো জিনিসপত্র শিখতে পারতাম, হ্যানা ত্যানা এসবগুলো বলেছি। তো এই ক্ষোভটা তোমার রাখার দরকার ছিল না। ছেলে মেয়েকে যদি একটা ভালো স্কুলে ভর্তি করতে, তাহলে সেই ক্ষোভটা থাকতো না, ঠিক আছে? বাংলা মিডিয়াম থেকে যে ভালো করার সে ভালো করবে, এই কথাটা বোকার মতো। হ্যাঁ জানি তো, যে ভালো হওয়ার সে যেখানেই পড়াও, পাঠশালা থেকেও ভালো হবে। তার মানে কি আমি ছেলেমেয়ের জন্য সেই অ্যাম্বিয়েন্সটা দেবো না, সেই পড়ার জায়গাটা দেবো না? কি বোকা বোকা কথা তোমার। যাই হোক, এইবার মেয়েকে পড়তে পাঠালে উপরের ঘরে, আর তুমি নিচে বসে বহাল তবিয়াতে টিভি দেখলে, এবং শুধু তাই না, 12টা পর্যন্ত তুমি টিভি দেখলে। মেয়ের মতো দুষ্টুমি করছে, এটা করবেই, স্বাভাবিক। বাবা মার কনসেন্ট্রেশন যদি না থাকে বাচ্চার উপর, বাচ্চা তখন দুষ্টুমি করার চেষ্টা করে যাতে বাবা মা কনসেন্ট্রেট করে, ঠিক আছে? এটা একটা ধরনের সাইকোলজিক্যাল ইস্যু, ঠিক আছে? তো দেখলাম ও এসে পর্দা ধরে টানছে, সোফায় উঠে লাফালাফি করছে, করবেই, কারণ তুমি তোকে সময়টা দিচ্ছ না। তুমি তোমার মতো করে রিল্যাক্স জোন তৈরি করেছো। আগে একটা রিল্যাক্স জোন ছিল তোমার, গ্রুপ কল, ঠিক আছে? এখন আবার তোমার এটা একটা হয়েছে। এ দেখো, সিরিজ কি তুমি দেখবে না? অবশ্যই দেখবে। তোমার এন্টারটেনের কি দরকার নেই? অবশ্যই আছে। তুমি কি টিভি কিনেছো প্যাক ভরো, তুমি কি পয়সা খরচা করে তোমার নিজের এন্টারটেন নেবে না? একদম নেবে, কিন্তু সেটা তো একটা লিমিট আছে, যে হ্যাঁ ঠিক আছে, এই টাইমটুকু থেকে এই টাইমটুকু আমি দেখি, রিল্যাক্স করি, ঠিক আছে? তো তখন বাচ্চা খেলুক, যাই করুক, তুমি সেটা করে। তুমি কিন্তু সেটা না, তুমি একেবারে ধরেছো তো একেবারে একদিনে শেষ করতে হবে, ঠিক আছে? এরম করলে তো মুশকিল, ঠিক আছে? তারপরে তোমার মেয়ে পড়াশোনায় মানে বড় ক্লাসে, উঁচু ক্লাসে উঠে যাক, নিজেরটা নিজে বুঝতে শিখে যাক, তুমি তারপরে এরকম করলে ঠিক আছে। কিন্তু তুমি একটা ছোটো বাচ্চার মা, যে ছোটো বাচ্চা তোমার উপর ডিপেন্ডেন্ট, সেখানে তুমি তাকে বাদ দিয়ে সারাক্ষণ টিভি দেখে যাচ্ছ, নয় কন্ট্রোভার্সি দেখে যাচ্ছ, নয় তো নিজের ব্লগিং, নিজের ব্যবসা আছেই, তাহলে ওকে কতটুকু সময় দিচ্ছ একবার ভেবে দেখেছো? শুধু ঘুম থেকে উঠে ওই খাইয়ে দিলাম আর স্কুলে পাঠিয়ে দিলাম আর হয়ে গেল, আবার বিকালে এলো খেতে দিয়ে দিলাম, আর তারপরে পড়তে বসিয়ে দিলাম, আবার সন্ধ্যের সময় যা খেলে আয়, আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, এতেই কাজ হয়ে যায়? মানসিক চাহিদা পূরণ করছো ওর? না তো। তো এগুলো তো খুব জরুরি একটা বাচ্চা মানুষ করতে গেলে। সেগুলো তোমার মনের মধ্যে এতটুকু দাগ ফেলে না। তুমি তোমাকে নিয়ে ব্যস্ত, এটাই হচ্ছে তোমার আসল ব্যাপার। তুমি কখনো অন্যকে নিয়ে ব্যস্ত হও না, তুমি সবসময় তোমাকে নিয়ে ব্যস্ত হও। এতটাও ঠিক নয়। তাহলে এক্সপেক্ট করবে না ছেলেমেয়ের থেকে। ছেলেমেয়ের জন্য যদি সেই লেভেলের কিছু না করো, সেটা এক্সপেক্ট করবে না। জন্ম দিয়েছো, কর্ম করতে হবে। সেই কর্মের মধ্যে ওই স্কুলে পড়ানো আর সব জিনিসে ভর্তি করা আর জন্মদিন করা, এগুলো এমনিই পড়ে। এটা কোনো কর্তব্যের মধ্যে পড়ে না। তুমি যদি ভাবো যে এই বিশাল কর্তব্য করেছি, না, এগুলো সব নর্মাল জিনিস করে। এক্সেপশনাল কী করেছো? করনি তো। যদি তাহলে এক্সেপশনাল কিছুই করনি, অথচ এক্সপেক্ট করো যে সন্তান একেবারে মানুষের মতো মানুষ হয়ে ভালো ব্রিলিয়ান্ট স্কলার হবে, ভালো জায়গায় চাকরিভূত করবে, একদম আমি যেরম চাই সেরম মনের মতো হবে, প্রেম করবে না, ও বাবা সেটাও আবার টনক গেছে, প্রেম করা যাবে না। হ্যাঁ, তোমরা যেহেতু প্রেম করে বিয়েছো তাই করা যাবে না। মানে এইসব বোকা বোকা ধারণা তোমায় কে দেয়? প্রেম তুমি করেছো বলে আরও করা যাবে না, কে বলে? আর প্রেম করলেও যে খারাপ, এরম কী আছে? সবাই তো তোমার মতো মানে পাঠিগিরি করবে না, না, যে বয়স হয়নি সেই সময় প্রেম করে একদম যাকে বিয়ে করেছো সে কি করে সেসব না চিন্তা ভাবনা করে বিয়ে করেছো। তুমি ভুল করেছো, সেটার খেসারত ও দেবে কেন? ও তো দেবে না, তাই না?
আর এই যে বলছো এই করতে দেবো না এই করতে দেবো না, তুমি কি তোমার বাবা মার কথা শুনে সমস্ত কিছু করেছো? করোনি তো, চিঠি লিখে পালিয়ে গেছো। তাহলে তুমি এক্সপেক্ট করো কি করে এই কথাটা যে না? আবার বলেছো আমি ঘরে গার্ড দেবো, তুমি কোথায় ঘরে গার্ড দেবে? তুমি ঘরের গার্ড দিতে গেলে তো ওকে সময় দিতে হবে, তো কোথায় গার্ড দেবে তুমি? আর বাইরে হচ্ছে স্যান্ডিকে গার্ড দিতে হবে, কিভাবে গার্ড দেবে মেয়েকে? বজ্র আটুনি ফসকা গেড়ে হয়ে যায়, এটা জানো কি? বেশি যদি বজ্র আটুনি দিতে যাও ফসকা গেড়ে হয়ে যাবে, মাথায় রেখো এটা, যে হ্যাঁ এটা রুনাদি বলেছিল, বজ্র আটুনি ফসকা গেড়ে। মেয়েকে স্বাধীনতা দিতে হবে, অথচ একটা প্রোটেক্টর হিসেবে থাকতে হবে, যাতে মেয়ে কি করছে সেই ধারণাটা তোমার থাকে, ঠিক আছে? মেয়েকে বুঝতে দিলে হবে না যে তোমার চারিপাশে একটা নেট আছে, যেই নেটের বাইরে তুমি যেতে পারবে না, গার্ড থাকবে, কিন্তু বজ্রাটুনি দিয়ে নয়। তাহলে ওই ফসকা গেরো হয়ে যাবে, আর তখনই বুঝতে পারবে যে আলটিমেটলি কী ভুল করেছো। তো যাই হোক, তারপরে তুমি বললে যে চোখ জ্বালা করছে, চোখ যন্ত্রণা করছে, একইভাবে টিভির দিকে তাকিয়ে আছো। তাহলে তুমি যখন জানো তোমার চোখে পাওয়ার বেশি, -5 মনে হয় বলেছিলে, তুমি যখন জানো এইভাবে এতক্ষণ ধরে টিভি দেখলে ঘাড় যন্ত্রণা মাথা যন্ত্রণা করতে থাকবে, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাবে, তাহলে সেটা করার কী মানে? আর এইভাবে যদি এত স্ক্রিন টাইম কাটাও, ফোনের নিজের কাজের জন্য তো কাটাতেই হয়, তারপর ভিডিও দেখে কাটাও, তারপর আবার টিভি দেখে কাটাও, তাহলে তারপর তোমার ঘুম আসবে না তো? আর ঘুম যদি না আসে পরের দিন মুড ঠিক থাকবে না তো? তাহলে সবই তো ভুলভাল করছো, তাহলে জীবনে কী করে তুমি এক্সপেক্ট করো যে তোমার ঠিকঠাক সব কিছু চলবে? সবই তো ভুলভাল। বাই দ্য ওয়ে, তুমি দেখলাম মাছের ঝোলের মধ্যে মাছের ডিম দিয়ে দিয়েছো, কেন না তোমার বর মাছের ডিম খেতে চেয়েছে, তাই মাছের ডিমের ঝোল করেছো। প্রথম কথা হচ্ছে মাছের ডিম ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলে একটা আঁশটানি গন্ধ বেরোয়, যেটা ভীষণই উগ্র খেতে, ঠিক আছে? মাছের ডিম যদি করো তাহলে সেটা ঝাল করতে হয়, ঠিক আছে? আর সেটা তুমি করোনি। তারপরে মাছের ডিমের বড়া যদি কারোর খেতে ইচ্ছা করে, তাহলে তো মাছের ডিমের বড়াই তাকে করে দিতে হয়, সেটার জন্য আবার পরের ডিম তুলে রাখলে। এমনি ডিম বেশি দিন বাসি করে রেখে দিলে খেতে স্মেল হয়ে যায়, তাই মাছের ডিমের বড়া যদি তার খেতে ইচ্ছা করে তাকে ভেজে দিয়ে দাও। আর মাছের ডিমের ঝোল মানে কীরকম অদ্ভুত খেতে লাগবে, মাছটাও আঁশটে গন্ধ হয়ে যাবে, কারণ মাছের ডিমের একটা আঁশটে গন্ধ আছে, ওই অবস্থায় ভেজে দিয়ে দিলে মাছের ডিম খেতে ভালো হয় না। একটুকুনি ছোটো একটা মাছের ডিমের পিস রয়েছে দিয়ে দিলাম, আলাদা করে কিছু করার নেই, সেটা ঠিক আছে, কিন্তু তুমি একটা বড় গামলা গামলা মাছের ডিম তার ঝোলের মধ্যে দিয়ে দিয়েছো, তাও আলু পটলের ঝোলের মধ্যে, এবং সেখানে পটল মানে তোমার মা কেটেছিল আলু পটলের তরকারির মতো কেটেছিল, সেটাই মাছের ঝোল বানিয়ে নিয়েছো। হ্যাঁ, শুধু পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে করেছো, আদা ফাদা কিছুই দাওনি, জিরে আদা ফাটা কিছু দাওনি, সেটা জানি না তোমাদের কি খাওয়ার সিস্টেম, সেটা আমার বলার দরকার নেই। তো যাই হোক, তো দেখলাম যে ওই মাছের ঝোল আর ভাত, আর ছিল আগের দিনের শাক ভাজা, উচ্ছে ভাজা আর আলু ভাজা, মনে হয় না, ডাল আর আলু ভাজা সবই ছিল, ওই জন্য আলাদা করে আর কিছু রান্না করোনি, এবং খাওয়ারটাও দেখাওনি, মানে দুপুরবেলা রান্না করার পর লাইভ করেছো, লাইভের পর সন্ধেবেলায় এসে হচ্ছে তুমি টিভি দেখতে বসে গেছো। তাহলে লাইভ করেছো তার একটা প্রেশার আছে, ব্লগিং করেছো তার একটা ব্যাপার আছে, এডিট করেছো তার একটা ব্যাপার আছে, আবার টিভি দেখেছো এতক্ষণ ধরে তার একটা ব্যাপার আছে, তারপরে যে চোখের দোষ না মাথার দোষ, কোনোটারই দোষ নয়, তাই না? তারপরে আর ঘুমও ঠিক হবে না, আর ঘুম থেকে উঠতে গেলে ওরকম বিস্বাদের মতো মুখ হবে, তাবলামুখী হবে, ঠিক আছে? আর সবথেকে বড় কথা হচ্ছে চা খাওয়ার পরে চায়ের যে কাপ বিস্কিট এগুলোও তোমার বর সরাতে পারে না, মানে যে নিচে রাখি বা পাশে রাখি, চায়ের কাপটাও সরাতে পারে না, চায়ের মানে বিস্কুটের প্যাকেটও সরাতে পারে না, ওরই মধ্যে ঘুচু করে মাল প্যাকেট করতে শুরু করে দিয়েছে। মানে মানে তোমরা অদ্ভুত, জানো তো, মানে কোনো সিস্টেমই নেই। চা খাওয়ার পরে অন্তত কাপটা তো নিচে না রাখে, বা হয়তো বিস্কিটের কৌটোটা তো নিচে রাখে, সেটাও নেই, সেই অবস্থায় পড়ে রয়েছে, যতক্ষণ খেয়েছে ততক্ষণ, তারপরেই মাল প্যাক করছে। এই জন্যই তোমার অন্য লোককে মাইজ্ঞা মনে হয়, কারণ স্যান্ডি তো এগুলো কিছুই করে না, আর এর জন্য দায়ী তুমিই টোটালি। কারণ আগে যা ওর মা করেছে আমি জানি না কীভাবে মানুষ করেছে, কিন্তু তুমিও তো ওকে কিছুই করতে দাও না, কিছুই যদি করতে না দাও তাহলে এরকমই হবে, তাই না? কিছু কাজ তো বাড়ির কাজ করতে হয়, আর যতই বলো যে ঘর মুছেছে, ঘর ঝাড় দিয়েছে, টিফিন তৈরি করেছে, বিশ্বাসযোগ্যতা নেই এই কথাগুলোর মধ্যে। বাই দ্য ওয়ে, একটা জিনিস তোমার আছে, সেটা আমি স্বীকার করি, সেটা হচ্ছে যে তুমি অন্তত অ্যাটলিস্ট সত্যি কথাটা বলো, যেই তুমি সত্যিই অনুপমকে যে মাইকা ব্যাটা বলেছো, সেটা কিন্তু তুমি স্বীকার করেছো এবং বলেছো ব্রেন ওয়াশ হয়েছে। তবে এই ব্রেন ওয়াশ কথাটা একদম ফালতু কথা, তুমি এতটাও ইম্যাচিওর নয় যে তোমার ব্রেনটাকে ওয়াশ করে ফেললো, এত সস্তার তোমার ব্রেন যে কেউ এসে ওয়াশ করে দেবে? যাই হোক, কাউকে
পছন্দ তোমার নাই হতে পারে, তাই না? কিন্তু তার সম্বন্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য করাটা কি ঠিক না? তো আর তোমার তো মুখের কোনো ট্যাক্স নেই। তুমি হার্টের সঙ্গে যখন তোমার প্রবলেম হয়েছে তাকে যা বলেছো বলেছো, কিন্তু তার সঙ্গে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি নিয়ে একটা বিচ্ছিরি রকম কথা বলেছো, যেটা তুমি তো একবার অন্যায় করেছো। ঠিক আছে, তারপরে এখন অনুপমের গল্পও তুমি এই কথা বলছো কেন? তোমার বর কোনো করিতকর্মা নয় বলে বাড়ির কাজের তুমি অন্য লোককে মাইকা বেটা বলে দেবে? একদম ঠিক নয়। তো যাই হোক, এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। এটুকুই আর কোথায়, 34 মিনিট ভিডিও হয়ে গেছে। তো কী বলবো, কথা কথা বললেই যদি এত কথা চলে আসে, বিশেষ করে রাত্রিবেলা যদি ভিডিও করি তো বিশাল কথা চলে আসে, আর কি বলবো। বাই দ্য ওয়ে, তোমরা কি শুনেছো যে গ্যাসে এখন ই KYC করতে হচ্ছে? শুনেছো এটা? যদি না শুনে থাকো তাহলে করো। শুনেছি 14ই অগস্টের মধ্যে ব্যাপারটা করতে হবে। নয় তোমাদের অনলাইনে করতে পারো, আর নয় গিয়ে মানে অফিসে, গ্যাসের অফিসে করতে পারো। আমি ইন্ডেনের, আমার গ্যাস আছে, আমি ইন্ডেনের করেছি। তোমাদের কি আছে তোমরা অবশ্যই গিয়ে করো। ঠিক আছে, আমার ছেলে আজ করে দিয়েছে আমাকে। তো না হলে কিন্তু গ্যাসের দাম, যেটা নর্মাল দাম তার থেকে 2000 টাকা বেশি দিতে হবে। মানে তোমার কমার্শিয়াল গ্যাস কিনতে হবে তাহলে। ঠিক আছে, মানে ডোমেস্টিক যে গ্যাসের দাম তার থেকে 2000 টাকা বেশি দিতে হবে। তো ইমিডিয়েট 14ই অগস্টের মধ্যে যাদের করা নেই তারা করে নাও। এটা আমার একটা জাস্ট আমি যেটা দেখলাম আমি তোমাদেরকে জানালাম, এবং আমি করেছি, সাকসেস হয়েছে, তার জন্য তোমাদেরকে বললাম। তো এটুকুই ছিল ভিডিওটা।